মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকে শুনবেন পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বারবনিতার ষষ্ঠ পর্ব। আজ অব্দি আমি 10টি রজনীর গল্প পাঠ করছি। যেহেতু এই গল্পগুলি অন্য ধরনের, আমি জানি না আপনাদের ঠিক কেমন লাগছে। কমেন্টে জানান বাকি রজনীর গল্পগুলো আপনারা শুনতে চান কিনা। 20 জন কমেন্ট করলে তারপর আমি আবার বাকি রজনীগুলো পাঠ করে শোনাবো। এখন শুনবেন শত রজনীর বারবনিতার ষষ্ঠ পর্ব। নবম রজনী। অবাক হয়ে গেল ফতিমা। তাকালো চারদিকে। দেয়ালের জোড়া খণ্ড বিখণ্ড আয়নাতে এখন প্রতিফলিত তার শত বিভক্ত প্রতিবিম্বগুলো। কোনটাতে ফতিমা হাসছে যেন মোহিনী কন্যার মতো, কোনটাতে তার চোখের তারায় কেঁপে উঠছে অভিমানের অশ্রুকণা, কোনটাতে যে এক নিশি নর্তকীর মতো নৃত্যের তালে তালে ভরিয়েছে লোলুপ পুরুষের মন। আবার কোথাও সে দাঁড়িয়ে আছে দূর দূরান্তের বিরোহিনী ললনা হয়ে। আসলে এটা হলো শহর মুম্বাইয়ের এক নিশি নিলয়ের একটি আশ্চর্য কুঠি। এখানে দেয়াল জোড়া আয়নার অন্তরালে আছে এমন সব কারসাজি যাতে এক রমণী ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হাজার রমণীতে। আসলে মেয়েরা তো তাই, কখনো তারা উল্লসিত, কখনো অভিমানী, আবার কখনো কারো অভিলাষিতা। তাই তো রমণী। অরণ্যে ধীরে ধীরে পথ হারায় পুরুষ পথিক। জলাশয় ভেবে বৃথা এগিয়ে যায় মরীচিকার সন্ধানে। এই কদিনে এই প্রথম আজ ফতিমা একটু নিশ্চিন্ত হতে পেরেছে। গত 7টা দিন তার জীবন নাটকের ওপর যেসব ঘটনা ঘটে গেল, চোখ বন্ধ করলে শিউরে উঠতে হয় বইকি। কোথায় বাংলাদেশের নাটোর জেলার এক অখ্যাত গ্রাম, আর কোথায় রাত নগরী মুম্বাইয়ের এক নিশি নিলয়। সময় বিচারে 7 দিন হলেও পরিস্থিতির বিচারে জন্ম জন্মান্তরের পথ চলা। আর কাছের মাধ্যমে কখন যে সে ছিনতাই হয়ে গিয়েছিল, গোল্লা ছুটের আসর থেকে জিপ করে বেনাপোল সীমান্ত পার হয়ে শহর কলকাতার বুকে লুকিয়ে থাকা কোনো এক হোটেল ঘরে মাঝরাতে হঠাৎ কারোর পায়ের শব্দে জেগে ওঠা, ওই বুঝি পুলিশ এসে ধরে নিয়ে যাবে তাকে। এক ঘরে ছাগলের মতো গাদাগাদি করে পড়ে থাকা মেয়ে মানুষের দল। কেউ কেউ মেতে উঠেছে বিকৃত সমকামে, কেউ বা ছুঁড়ে মারছে অশ্রাব্য শব্দাবলী, কেউ ইতিমধ্যেই দেশ বিদেশের লাল আলোর ইশারাতে নিচে উঠেছে, কেউ আবার বিক্রি হচ্ছে রূপের হাটে রূপোর টাকায়। আবার অনেকে ফতিমার মতো একেবারে আনকোড়া, তাই অনিশ্চয়তা আর আতঙ্কের মেঘ জমেছে তাদের মনের আকাশে। ভোর 4টেতে লরি চেপে ছুটে যাওয়া খড়গপুর স্টেশন, সেখানে নাম পাল্টে পরিচয় লুকিয়ে রেখে ট্রেন ধরে শহর মুম্বাই। এভাবেই কেটে গেল দিন আর রাতগুলো। তারপর আজ সকালে যখন মুম্বাইয়ের এই কুখ্যাত নিশি নিলয়ে এসে পা রাখল ফতিমা, তখন বুঝতে পারল এই জীবনের মতো বাংলাদেশের দরজা একেবারে বন্ধ হয়ে গেছে তার মুখের উপর। এখন থেকে যতদিন লাপটুপ শব্দে এগিয়ে চলবে হৃৎপিণ্ড, যতদিন তার চোখের কোণে নেশা জাগবে, ততদিন নতুন নামে নতুন পরিচয়ে পৃথিবীর বুকে পা রাখতে হবে তাকে। আজ থেকে ফতিমা পরিচিত হবে শবনম হিসেবে। এই ব্যবসার এটাই নিয়ম। শহরে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আনকাঠিরা যেসব আনকোড়া কুসুমকলি চয়ন করে, নিরাপত্তার খাতিরেই তাদের আসল পরিচয় ফেলে দিতে হয়। তারা পরিচিতা হয় নতুন নামে। এটাই তো ভালো। না হলে ফতিমা নাম ধরে যখন ডেকে উঠবে তার রাতের নাগর, তখন কি একবারও শিলাই দহের জন্য বুকটা কেঁপে উঠবে না তার? মনে কি পড়বে না ঈদের সকাল অথবা মহরমের মিছিল? বরং শবনম নামটির মধ্যেই নতুন করে বেঁচে থাকার ঠিকানা খুঁজে নেবে সে। এটা এক আরাম কুঠি। এখানে ওখানে নিত্য নতুন রহস্য, কত না শিহরণ। অবাক হয়েছে সারাদিন। ফতিমা না শবনম, কে নামে ডাকবো তাকে? যখন পরিচারিকার দল এসে নিয়ে গেল তাকে গোসলখানায়, চোখ ধাঁধিয়ে গিয়েছিল তার। অর্থের সীমাহীন বৈভব, বিলাসিতার আশ্চর্য সম্ভার। কোথায় তাদের দরমা ঘেরা স্নানঘর, আর কোথায় শ্বেত পাথর বাঁধানো এই গোসলখানা। বিরাট এক বাথটবে শুইয়ে দেয়া হলো তাকে। এর তাগেই 2 কিশোরী জোর করে খুলে দিয়েছে তার বোরখা, ব্লাউজ, সায়া আর অন্তর্বাস।
এর আগে কখনো কারোর সামনে এত বড় বয়সে উদম হয়ে দাঁড়াতে হয়নি ফাতিমাকে। প্রথমে ভেবেছিল বিদ্রোহিনী হবে, চেষ্টাও করেছিল তীব্র নখের আঁচড়ে রক্তাক্ত করে দিতে ওই দুই কিশোরী কন্যাকে। পরক্ষণেই এক অদ্ভুত উদাসীনতায় সে আচ্ছন্ন করে ফেলে তাকে। কি লাভ এই অসম যুদ্ধে অবতীর্ণ হয়ে? সে তো আর কোনোদিনও ফিরতে পারবে না শিলাইদয়ের শান্ত জীবনে। তার চেয়ে যেটা ঘটে গেছে সেটা মেনে নেওয়াই তো ভালো। অতএব নিজের নগ্নিকা শরীরটা সে সমর্পণ করে ঈষৎ উষ্ণ জলধারায়। আর দুই কিশোরী কন্যা তখন তাকে আদরের আশ্লেষে সাবান দিয়ে স্নান করাচ্ছে। মাঝে মধ্যে ইচ্ছা করে স্পর্শ করছে তার যৌন কাতর প্রত্যঙ্গগুলি। এমন ভাবে বোধহয় একটু উত্তেজিত করে দিচ্ছে তাকে, যাতে রাতের নাগর তার সাথে উপগত হয়ে আরো বেশি তৃপ্ত হতে পারে। এখানে শুধুই যৌনতার ভাষা, এখানে শুধুই সংরাগের বর্ণমালা, সোহাগের অঙ্ক। এর বাইরে জীবনের যে আরো কোনো মানে থাকতে পারে, রাত নগরী মুম্বাইয়ের নিশি নিলয় তার খবর রাখে না। এবার ফাতিমাকে সাজিয়ে তোলা হবে। তুলে ফেলা হলো তার শরীরের অবাঞ্ছিত রোমরাজিগুলিকে। সাবানের সাথে লাইবার দিয়ে আরো চকচকে করে তোলা হলো তার গৌর বর্ণ তনুবাহার। এবার তার সাজের পালা। সে এক এলাহি আয়োজন। কেউ বা অতি সন্তর্পণে তুলে দিচ্ছে তার শরীরের এখানে সেখানে তখনও জমে থাকা লোমগুলি, কেউ বা তার সমস্ত দেহে হাতের এক এক বিচিত্র অনুভূতিতে মৃদু মন্দ শিহরণ তুলতে তুলতে আন্দোলিত করছে তাকে। কেউ বা তার চোখের কোণে পরিয়ে দিচ্ছে তুরস্কের কোনো দামি সুরমা। বসেরার গোলাপের নির্যাস লেপন করা হচ্ছে তার সমস্ত দেহে। চুলকে হালকা হাওয়ায় ফাঁপিয়ে দেয়া হচ্ছে। প্রসাদনে শত সহস্র উপকরণ দেখে সত্যি সত্যি ফাতিমা হয়ে যায় নির্বাক। কোথায় ছিল সে আর কোথায় এসে পড়েছে? এখানে যৌবনের যে কত অজানা উপাচার থাকতে পারে, মানবী শরীরকে কতখানি আকর্ষণীয় করে পরিবেশিত করা যেতে পারে, পুরুষের কাছে তার কোনো ধ্যান ধারণা ছিল না ফাতিমার কাছে। ধীরে ধীরে অতিক্রান্ত হয় দিনটি। উত্তেজনার অবসানে এখন ফাতিমার মনে বিরাজিত প্রশান্তি। তবুও চাপা শিহরণ জেগে আছে মনের মধ্যে। এই একটুখানি আলা আধারির পরশ হয়ে সহেলিদের মুখে শুনেছে সে আজ প্রথম সে তার লজ্জা ভাঙবে। সে নাকি দশাশয় চেহারার অধিকারী। এক ভয়ঙ্কর ডাকাতির মুহূর্ত তার কাল্পনিক চোখে ভেসে ওঠে। কত লজ্জা আর অপমান জমে আছে আসন্ন রাতের গহ্বরে। নির্দিষ্ট নিয়মে এগিয়ে চলে সময়ের কাঁটা। ইতিমধ্যে হাজির হয়েছে নিশি নিলয়ের মালকিন মিসেস ফ্লোরা গোমস। গুয়ানিজ এই ভদ্রমহিলার তীক্ষ্ণ নজর আছে তার দিকে। জানেন তিনি তার গুল বাগিচার ফুলগুলি যদি অকারণে ঝরে যায়, তাহলে আর কোনো পুরুষ মৌমাছি সেখানে পরাগ রেণু সংগ্রহ করতে আসবে না। একই তো শহর মুম্বাইয়ের এখানে সেখানে গড়ে ওঠা নিশি নিলয়গুলির মধ্যে শুরু হয়েছে এক অলিখিত লড়াই। কেউ সেখানে শুরু করেছে সেক্স ক্লাব, কেউ বা আবার সমকামিতার দুয়ার দিয়েছে খুলে। টিকে থাকার নেশায় এক একটি নাইট ক্লাব যৌনতার নিত্য নতুন উপাচারে সাজাচ্ছে নিজেকে। মিসেস গোমসও চুপ করে বসে নেই। তিনিও জানেন কিভাবে ওইসব পুরুষ ক্লায়েন্টদের মন ভেজাতে হয়। তার নিয়ম অনুসারে এখন এই নিশি নিলয়ের সমস্ত মহিলা কর্মচারীরা পোশাকে আশাকে এত বেশি উদ্ধতা হয়ে উঠেছে যে তাদের দিকে সোজা চোখে তাকানো যায় না। এভাবেই শরীরের ফাঁকে হঠাৎ কখন জেগে ওঠা কোনো এক মারাত্মক ফাঁদ দেখিয়ে তারা তুলে নিতে চাইছে পুরুষের মন, আর বেচতে চাইছে তাদের দেহ। রাত 10টা বাজার সাথে সাথে শেষ হয় ফতিমার সাজের মুহূর্ত। ভারী সুন্দর দেখাচ্ছে তাকে। সত্যি কথা বলতে কি, যদিও ফতিমা গ্রাম বাংলার এক অতি সাধারণ মেয়ে, কিন্তু আলগা চটক আছে তার দেহের সর্বত্র। এখন যদি সে পথ চলতি কোনো ক্যাফেটেরিয়াতে গিয়ে দাঁড়ায়, তাহলে বোঝাই যাবে না অকখবিদদের দৌড় বেশি দূর হয়নি তার। মনে হবে সে বুঝি কোনো কনভেন্ট স্কুল থেকে এই মাত্র পাশ করেছে 10+2। এখন গ্রাজুয়েশন করছে, সাথে শিখছে কম্পিউটার। এমন ভাবেই ঈশ্বর আমাদের শরীরকে করে তুলেছেন এক একটি বহুরূপী। মিসেস গোমস হেঁটে দেখালেন ফাতিমাকে। এই নিশি নিলয়ের সর্বময়ী কর্ত্রী হিসাবে এটা হলো তার একটা প্রধান কাজ। তিনি জানেন যদি কোনোভাবে আগামী রাতটা উতরে যেতে পারে, তাহলে ফাতিমা তার নাইট ক্লাবের সত্যিকারের সম্পদ হয়ে দাঁড়াবে।
আর যদি প্রথম মৈথুন মুহূর্তে সুতীব্র ব্যথা এসে গ্রাস করে তাকে, মনের মধ্যে জমে ওঠে বিরক্তি, ফাতিমার যে কোনো শরীর সংযোগ হয়ে উঠবে নেহাতি জৈবিক অনুবর্তন। তার মধ্যে আবেগ অথবা অনুভূতির স্পর্শ থাকবে না। মিসেস গোমস আরো জানেন এসব নিশি নিলয়ে পা রাখে সেসব বুভুক্ষ পুরুষের দল। তাদের বেশিরভাগের বাড়িতে আছে অত্যন্ত রূপবতী স্ত্রী অথবা প্রেমিকা। তা সত্ত্বেও তার এক নিভৃত যৌন সুখের আশায় পা রাখে এই গোপন কুঞ্জবনে। এই দিকটাই ভালো করে বোঝাতে হবে ফাতিমাকে। বলতে হবে এখন থেকে তুমি আর শিলাই দহের কেউ নয়। এই নামটাকেও তুমি বরাবরের মতো ভৈরব নদে বিসর্জন দিয়েছ। আজ পৃথিবীর কাছে তুমি পরিচিতা শবনম নামে। এই নামেই তোমাকে মুম্বাই শহরের বুকে নিশি নিলয়ে ফুল ফোটাতে হবে। ভালোবাসার পদ্ম পরাগ রেণু বহন করতে হবে। ফাতিমা অবাক হয়ে শুনতে থাকে মিসেস গোমসের কথাগুলি। ভাঙা ভাঙা বাংলাতে তিনি বেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন আজ রাতে নাগরের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে তাকে। মনে হলো এ বোধহয় কোনো শরীরের সংযোগ নয়। যেমন করে আমরা নিবেদন করি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের প্রিয়তমের উদ্দেশ্যে, তেমন করেই ফাতিমাকে আজ বাঁধতে হবে ওই পুরুষের মন, যাতে সে কোনোদিনও অন্য কোনো রমণীর কাছে ভেসে না যায়। সেখানেই জয়ী হবে ফাতিমা, জিতবে তার অনন্য নারীত্ব। সময় এগিয়ে চলেছে আপন গতিতে। রাত 10টার ঘন্টার ধ্বনি যখন বেজে ওঠে গির্জা ঘরে, তখনই দেখা যায় দীর্ঘদেহী এক মানুষ আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসছে নাইট ক্লাবের দিকে। চারদিকে সাড়া পড়ে যায়। যারা এতক্ষণ ড্রিঙ্ক সার্ভ করছিল, প্রশস্ত লনে মহিলারা ব্যস্ত ছিল স্টেজের উপর স্ট্রিপটিজ নাচের আসরে। তারা সবাই ব্যস্ত হয়ে ওঠে। ওই আসছেন তাদের নিশি ক্লাবের সম্রাট মিস্টার বিজয় মালহোত্রা। গত 6 মাস ধরে এই নিশি নিলয়টিকে তিনি পরিচালিত করছেন। অত্যন্ত অর্থের বৈভব আছে তার পকেটে, দিলদরিয়া মেজাজ আছে, তাই কোনো কিছুরই পরোয়া করেন না। 2 ফুট 2 ইঞ্চি লম্বা, মধ্যম স্বাস্থ্যের অধিকারী, পরেছেন দুধ সাদা শেরওয়ানি আর পা চাপা আলিগড় পাজামা। ঠোঁটে ঝুলছে হাবানা চুরু। তিনি এসে ঢোকা মাত্র ম্যানেজার সেলাম করলেন তাকে। তিনি একটু হেসে মাথা নিচু করে প্রত্যুত্তর দিলেন। তারপর জলদগম্ভীরে স্বরে ডেকে পাঠালেন মিসেস গোমসকে। মিসেস গোমস এসে দাঁড়ালেন সামনে। জানতে চাইলেন মিস্টার মালহোত্রা, শবনম কোথায়? আমি তো আর থাকতে পারছি না সুন্দরী। কেটে গেল ভয়ের মেঘ। এতক্ষণ এখানে সেখানে টুকরো টুকরো কোলার ছবির মতো জমছিল আশঙ্কা আর ত্রাস। এখন এক লহমাতে উধাও সব। তার মানে আমার মনটা বেশ শরীফ আছে। মিসেস গোমস এগিয়ে চললেন সরু প্যাসেজ ধরে। দুদিকে ছোট ছোট ঘর, এক ঘরে সাজানো সজ্জা, ডানলো পিলোর নিশ্চিত আমন্ত্রণ, স্টিরিও সেলারে ভর্তি বিদেশি অ্যালকোহল, সেন্টার টেবিল, ইজি চেয়ার, আধুনিক জীবনের সব উপকরণে ঠাসা, অ্যাটাচড বাথ, গিজার, কোনো কিছুর অভাব নেই। 10 নম্বর ঘরটিতে মৃদু টোকা দিলেন মিসেস গোমস। দরজা খুলে গেল। ভেতরে ঢুকলেন বিজয় মালহোত্রা। অবাক হয়ে গেলেন তিনি। ঘন কালো পোশাক পরে তার সামনে বসে আছে যে মেয়েটি, সে কি সত্যিকারের রক্ত মাংসের মানবী নাকি এক হুড়ি? ভুল করে পা রেখেছে মুম্বাইয়ের এই নিশি নিলয়ে। জীবনের অনেক রমণীর মুখোমুখি দাঁড়াতে হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে অনেক নারীকে তিনি করেছেন তার শয্যা সঙ্গিনী। অনেকের সাথে মন দেয়া নেয়ার মিথ্যে খেলায় মেতে উঠেছেন। কিন্তু এই মধ্য জীবনের এমন সুন্দরী অথচ রহস্যবতী কোন মেয়ের দেখা তিনি পেয়েছেন আগে? শবনমের দিকে তাকিয়ে আলতো করে তিনি ভাষা হিন্দিতে প্রশ্ন করেন, এখানে এসে তোমার কেমন লাগছে শবনম? হিন্দির সাথে খুব একটা পরিচয় নেই ফাতিমা সেভাবে। এমনিতেই জবাব দেয়, খুব একটা খারাপ লাগছে না। তারপর এক টুকরো সলাজ হাসি মেলে ধরে তার ঠোঁটের কোণে। মুহূর্তের মধ্যে পাল্টে যায় বিজয় মালহোত্রার সমস্ত শরীরের ভাষা। কঠিন কঠোর কণ্ঠস্বরে তিনি বলেন, মিসেস গোমস, বাংলাদেশে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করছি। আর এখনই আমার লোকেরা এই নাইট ক্লাব সিল করে দেবে। আপনি তাড়াতাড়ি আপনার সব দেহ পশারিনদেরকে নিয়ে কলবা দেবী থানায় চলে আসুন।
ওখানে ওসি আপনাদের জন্য অপেক্ষা করছে। ঘরের মধ্যে বজ্রপাত হলে অথবা ভূমি বিদীর্ণ হলেও বোধহয় এতখানি অবাক হতেন না মিসেস গোমস। কি আশ্চর্য! এই একটু আগে যে বিজয় মালহোত্রা এক কামুক লম্পট পুরুষের অভিনয়ে ছিলেন মগ্ন, সংলাপে জড়িয়েছিল কোনো এক মাতাল মানুষের ঈষৎ স্খলিত স্পর্শে, এখন হারিয়ে গেছে সবকিছু। পকেট থেকে আইডেন্টিটি কার্ডটা বের করে মালহোত্রা বললেন, আমার আসল নাম সরোজ উপাধ্যায়। আমার উপর যে দায়িত্ব আছে তা হলো শহর মুম্বাইয়ের এখানে ওখানে গজিয়ে ওঠা এসব নাইট ক্লাবের অন্তরালে দেহ ব্যবসার কারণ অনুসন্ধান করা। বিশেষ করে বাংলাদেশ থেকে যেসব অসহায় মহিলাদের এখানে নিয়ে আসা হচ্ছে তাদের রূপটা দেখে। আপনার দুর্ভাগ্য মিসেস গোমস, আপনি আমাকে চিনতে পারেননি, আর এইভাবে কর্তব্যের খাতিরে আপনাকে ঠকাতে হলো বলে আমি আগাম ক্ষমা প্রার্থনা করছি। অতএব আবার এক আকস্মিক অভিযানে শিলায় দহের সেই নীল আকাশ, দিগন্ত সবুজ বনানী, ঈদের সকাল আর মহরমের মিছিল ফিরে এলো ফাতিমার কাছে। এজন্য সে কৃতজ্ঞতা জানাবে কাকে? আল্লাহ রাসূল নাকি এই সরোজ উপাধ্যায়? দশম রজনী। ছেলেটাকে হঠাৎ কখনো মনে পড়ে মাধবীলতার। যখন মাঝ দুপুরে এ প্রান্ত থেকে ও প্রান্ত ভেসে যায় তুমুল বর্ষার করতাল ধ্বনিতে, যখন দীপাবলির রাতে পুড়তে পুড়তে উড়ে যায় হাওয়াই মাঝ আকাশে, যখন শ্রীপঞ্চমীর দুপুরে সেজে ওঠে সমস্ত কিশোরী রমণীরা অদ্ভুত টগরের সাজে, ছেলেটাকে হঠাৎ তখন মনে পড়ে যায় মাধবীলতার। যখন দুপুরে রোদ আর একটুখানি নিস্তেজ হয়ে আসে, একটু মাছের ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়াতে মেতে ওঠে সাদা আর কালো বিড়াল, যখন ঘরের কোণে টিকটিকিটা তার লকলকে জিভ বাড়িয়ে ধরতে চায় কোনো এক শিকার, যখন মধ্যরাত্রে হঠাৎ চিৎকার করে ওঠে রাস্তার 42 কুকুরের দল। নিদ নিশীতে চিতপুরের এই গলি দিয়ে বুট পায়ে হেঁটে যায় শহরের আইন রক্ষকেরা, যখন হল্লা ওঠে মদের আসরে, বাংলা খেয়ে কোনো এক হতাশ পুরুষ গুনগুনিয়ে গায় ঝড়ি গুলাম আলীর ভুলে যাওয়া গান, যখন কোনো পুরুষ জ্বলন্ত সিগারেটের ধোঁয়ায় আরো একটু বেশি দগ্ধ করতে চায় মাধবীলতার দেহ সাজ, এ তখনই হঠাৎ হু হু করে কেঁদে ওঠে মন। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আর দেখা হয়নি তার সাথে। যেমন এসেছিল সে এক দিকহারা নাবিকের মতো, তেমনি হারিয়ে গেল খসে পড়া তারা হয়ে। এখনো কি তার এই পালঙ্ক অথবা এই আরামকে দ্বারা ধরে রেখেছে বাঞ্জারা ছেলেটির স্মৃতি? কি নাম তার শুনিয়েছিল সহসা? ছেলেটি ঠোঁটের কোণে মেলে ধরেছিল উদাসীনতার হাসি, বলেছিল, গোলাপকে যে নামে ডাকো সে তো গোলাপি। ভারী সুন্দর কথা বলতে পারত ছেলেটি, কথার পরে কথার মালা গেঁথে মাঝে মধ্যেই পড়াতো মাধবীলতার গলায়। এত স্বপ্ন ছিল তার, এত দুঃখ জমেছিল আতুরের মতো তার মনের ছোট্ট শিশিতে। বেশ মনে পড়ে মাধবীলতার, যেমন এখন মনে পড়ছে এই শেষ চৈতালি দিনের পরন্ত দুপুরে যখন ডাকতে ডাকতে থেমে গেছে কোন পথ চলতি ফেরিওয়ালা। আইসক্রিমের আশেপাশে ইজের পড়া খালি গায়ের ছেলেমেয়েরা ভিড় জমিয়েছে। মোহন সিং এর হোটেলে যখন কাটা হচ্ছে পেঁয়াজের পাশাপাশি মাংসের কিমা, তখনই হঠাৎ মাধবীলতার মন এই 10x10 ছোট্ট ঘর থেকে হারিয়ে যায় কোথায় কোনখানে কে জানে তা। সেটাও ছিল এমন এক চৈতি দুপুর, শেষ হয়ে আসছে বাংলা বছর, মাঝে মধ্যে শোনা যাচ্ছে ঢাকের শব্দ আর চড়কের সন্ন্যাসীদের গগন ফাটানো আর্তনাদ। তার মাঝে এক চোখ কুঞ্জলাল এসে দাঁড়িয়েছিল তার চোখের সামনে। সবে মাত্র শেষ হয়েছিল দুপুরের খাওয়া, পরিতৃপ্তির ঢেকুর উঠেছিল মাঝে মধ্যে। অবশেষে এই মাধবীলতা মেলে ধরেছিল তার ভরন্ত শরীরখানি, উল্টে শুয়েছিল সে, শুধুমাত্র শাড়ি দিয়ে ঢেকে রেখেছিল তার বাঁধ না মানা যৌবনের বন্যা। এখানে ওখানে হঠাৎ তৈরি ফাটল দিয়ে যেমন তীব্র বেগে বেরিয়ে যায় উন্মুক্ত জলরাশি, ঠিক তেমন ভাবেই তার 8 পেরে গাছ কাপড়ে বাঁধা শাড়ির আড়াল থেকে বে হিসেবেই যৌবনের জলধারা বেরিয়ে গিয়েছিল চারপাশে। অভিজ্ঞ মাধবীলতা 7 বছর কাটিয়েছে এই সোনাগাছিতে। যে কোনো পুরুষের চোখের ভাষা পড়ে নিতে এক মুহূর্ত সময় নেয় না সে।
সেই অল্প বয়সী ছেলেটাকে ঘরে ঢুকতে দেখে তার হাবভাবে আচার আচরণে কথা বলার ভঙ্গিমাতে মাধবীলতা বুঝতে পেরেছিল এ হতে পারে তার রাতের আকাশ অথবা ভোরের রৌদ্র। কুঞ্জলালের এক চোখ কানা, অথচ কি আশ্চর্য, সবচেয়ে বেশি খদ্দের সেই পাকড়াও করে। কখন ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে জটা সিং এর পেট্রোল পাম্পের ধারে অথবা শেতলা মন্দিরের দাওয়ায়। এমনকি এই চৈত্র দুপুরে যখন আর এসব দালালের দল অবিনাশ কবিরাজ লেনের কোনো এক পথ চলতি গাছের নিচে সাতটা খেলায় মত্ত, কেউ বা ঢুকে পড়েছে পঞ্চুর ধেনুর থেকে, কেউ আবার হারাধনের সাতটার লাইনে 2 পয়সা লাগিয়ে 4 পয়সার আশা করছে, তখনও কানা কুঞ্জলাল শিয়ালের মতো ঘোরাফেরা করে এখানে ওখানে। একটা চোখ ভীষণ তীক্ষ্ণ তার, যে কোনো পুরুষকে ঢুকতে দেখলে সে অনায়াসে বলে দেয় কে চলেছে কাজের তাগিদে আর কে এক শিকারী বেড়ালের মতো দুধের কলসির চারপাশে ঘুরপাক খাচ্ছে। মানুষ চিনতে ভুল হয়নি কুঞ্জলালের। সত্যি ছেলেটা এই মাঝ চৈত্র দুপুরে হঠাৎ পায়ে পায়ে চলে এসেছিল অবিনাশ কবিরাজ স্ট্রিট পার হয়ে মনিরুদ্দিন লেনে। তারপর যখন ভাবছিল কার ঘরে টোকা মারা যায় অথবা কোথায় মিলতে পারে একটুখানি মরুদ্যানের আভাস, তখনই কুঞ্জলাল তাকে পাকড়াও করে ফেলে। অতি সন্তর্পণে যেন শোনাচ্ছে কোনো নিষিদ্ধ কথা। শুনিয়ে দেয় মাধবীলতার শরীরে রগরগে বর্ণনা। কথার কোনো আগল নেই তার, সে জানে এমন ভাবে যদি এক মেয়ে মানুষের উদম শরীরের ছবি আঁকা হয় কোনো উঠতি পুরুষের মনে, তাহলে সাধ্য নেই তার সে মাকড়সার জাল ছিঁড়ে বেরিয়ে আসার। এভাবেই দিনের পর দিন সে এক একটি পুরুষকে শুধুমাত্র কথার প্যাচে করে ফেলে বিমোহিত। অতএব ছেলেটিকে ধরা পড়তেই হয় কুঞ্জলালের জালে। যেসব পাখিওয়ালা আকাশের উড়ন্ত পাখি ধরে, জেলেরা ধরে মাছ, আর পুরুষের শরীর আঁকড়ে ধরে মেয়ে মানুষ, তেমন ভাবেই কানা কুঞ্জলাল পাকড়াও করলো ছেলেটিকে। হাজির করলো তাকে মাধবীলতার গোপন কুঞ্জবনে। বকশিস এখন নয়, যখন আরেকটু গভীর হবে রাত তখন। চলে গেল কুঞ্জলাল। অতএব এখন এই 10x10 ঘরে একদিকে মাধবীলতার থর থর যৌবন, অন্যদিকে এমন একটি সদ্য শেষ হওয়া কিশোর যার মুখের মধ্যে জমে আছে অনন্ত ভয়ের ইশারা। একবার ভাবছে সে চলে যাবে এই পাকপুরি থেকে, পরক্ষণে আর চোখে তাকাচ্ছে মাধবীলতার দিকে। কি আশ্চর্য, মাধবীলতাও ইচ্ছে করে আরো একটু বেশি প্রসারিত করছে তার হাত, যাতে ওই নবীন নায়ক চোখ মেলতে পারে তার দুটি অহংকারিক স্তন শীর্ষের গোলাপি বৃন্দ দুটিতে। দরজাটা সে নিজেই বন্ধ করে দেয়, তারপর ইচ্ছে করে এসে বসে মাধবীলতার পাশে। অভিজ্ঞ এক প্রেমিকের মতো জানতে চায়, কি নাম তোমার? যখন মাধবীলতা দেখলো এতক্ষণে ধরা পড়েছে তার প্রেমিক নাগর, খিলখিলিয়ে হেসে উঠল সে। তার তুনে যে কটি বিষ তীর অবশিষ্ট ছিল তার একটি একটি ছুঁড়ে অনায়াসে বিদ্ধ করতে থাকে ওই ছেলেটিকে। কি নাম তোমার পছন্দ খোকা বাবু? ছেলেটি চিৎকার করে বলে, আমাকে এখন আর খোকা বলো না, জানো আমি 18 বছরে পা দিয়েছি। ঠোঁট টিপে হেসে ওঠে 27-এর তরুণী, তার মানে 1 দশকের ছোট। ঠিক এমনই একটি ভাই কি আছে তার মুর্শিদাবাদের কোনো এক গ্রামে? দিদি বলে এখনো কি সে ডাক দেয় ভাইফোঁটার সকালে? আমার নাম কাঞ্চন, ছেলেটি আলতো ভাবে বলে। মাধবীলতা এবার ধীরে ধীরে হাত রাখে শার্টের বোতামে, নিজেই খুলে দেয় তা। প্যান্টে উন্মুক্ত করার সাথে সাথে নীল আলো জ্বেলে দেয় আলতো আঙুলের ছোঁয়ায়। অবাক হয়ে তাকিয়ে থাকে কাঞ্চন। এর আগে এমন ভাবে তাকে কেউ অনাবৃত করেছিল? সেই ছোট্ট বেলায় কবে মা এসে যখন চান করাতো তাকে, কিন্তু তখন তো সমস্ত শরীর এমন এক বুনো বাইসনের গুয়ার রাগে কেঁপে ওঠেনি। ধীরে ধীরে আরো বেশি উদ্দীপ্ত হয়ে উঠছে তার পুংদণ্ডটি। এত সহজে একটি নারীকে অধিকার করা যায়? তবে যে সাহিত্যের পাতায় লেখা থাকে জন্ম জন্মান্তরে তপস্যা করলে তবে সার্থক হয় প্রেম। শরৎবাবু আপনি যা লিখেছেন সব ভুল। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে আপনি বোধহয় শুধু সুন্দরের পূজারী হয়েই সময় কাটিয়েছেন। আপনারা জানেন না, পকেটে সামান্য কিছু টাকা থাকলে আর হাতের মুঠোয় বন্দী থাকলে সময় আপনি অনায়াসে যে কোনো রমণীকে করতে পারেন আপনার শয্যা সঙ্গিনী। অবশেষে মাধবীলতা নামে সেই আশ্চর্য সুন্দরী রূপবতী রহস্যবতী রমণীর অরণ্যে পথ হারালো কাঞ্চন।
যখন প্রথমবারের মতো নির্গত হয়েছিল তার পৌরুষের বৃষ্টিধারা, থেকে থেকে অবশেষে শ্রান্ত আর ক্লান্ত হয়ে গিয়েছিল ঘামে ভেজা শরীর। কি আশ্চর্য, এতদিন সে ভাবত স্কুলের পরীক্ষাতে প্রথম হওয়াটাই বুঝি জীবনের একমাত্র লক্ষ্য। 100 মিটার দৌড়ে সকলকে হারিয়ে কখন ছুঁতে পারবে ওই ফিতেটা, সেটাই হলো জীবনের একমাত্র পাওনা। এখন মনে হচ্ছে এসব কিছুই নয়, শুধু মাধবীলতার মতো এক আগ্রাসী যুবতী মেয়ের সাথে শরীরের সম্ভোগ করার ঐশ্বরিক মুহূর্তটির জন্যই সে তিলে তিলে হত্যা করেছে এই 18 বছরকে। চলে গেল কাঞ্চন। যাবার আগে তার পকেট থেকে অনভ্যস্ত হাতে দিয়ে গেল 200 টাকার উপহার। ইচ্ছে করলে মাধবীলতার আরো বেশি হরণ করতে পারত, কিন্তু গণিকা হলেও তারা তো আর বিশ্বাসঘাতিকা নয়। কে জানে আবার কবে এই কাঞ্চনকে পথ ভোলা এক পথিকের হয়ে পা রাখতে হবে তার গোপন কুঞ্জবনে। সেই যে হলো শুরু সর্বনাশের, শেষ কোথায়? এতগুলো বছর এই সোনাগাছিতে কত না পুরুষের শরীর সংস্পর্শে আসতে হয়েছে মাধবীলতাকে। তাদের কোনো এক হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়েছে তার ওপর। কেউ বা লোভী তস্করের মতো কেড়ে নিতে চেয়েছে সমস্ত অহংকার। কেউ এক ক্রন্দনরত প্রেমিকের মতো হাঁটু মুড়ে বসেছে তার পায়ের তলায়। ভিক্ষা করেছে তার কাছে এত পুরুষ এসেও তাকে বিধ্বস্তা আর উল্লসিতা করতে পারেনি। অবশেষে শুরু হলো তার প্রতীক্ষা। এখন কোনো পুরুষের শরীরে শরীর রাখলে আর কখনোই লালাসিক্ত হয়ে ওঠে না তার জনির গহ্বর। মন সর্বদা থাকে উৎকণ্ঠিতা। এই বুঝি শোনা যাবে কাঞ্চনের পায়ের শব্দ। দেখতে দেখতে কেটে গেল 2-3টি দিন। অবশেষে আবার কোনো এক স্তব্ধ দুপুরে দরজার কড়াঘাত শুনে আচমকা ঘুম ভেঙে যায় মাধবীলতার। বেশ বুঝতে পারে সে এখন কোনো কিশোর নাগরে সে দাঁড়িয়েছে সেখানে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে কাঞ্চন এসে ঢুকে পড়ে ঘরের মধ্যে, আর এক নিমেষে তাকে কোলে তুলে নিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় মাধবীলতা। এক আশ্চর্য বয়সের বিস্তর ব্যবধান, ঘুচে গেছে কবে কোথায় কখন। আগ্রাসী মন আর আরশি শরীরে সে পরস্পরকে আঁকড়ে ধরতে চাইছে বেহিসেবি যৌনতার খেলায়। আবার শুরু হয় সেই নিঃশেষ নিমন্ত্রণ অভিসার। এবার নতুন ভাবে কাঞ্চনকে আরো বেশি পরিতৃপ্ত করবে মাধবীলতা। এই নতুন খেলাতে সেই হবে আগ্রাসী খেলোয়াড়। শুয়ে থাকবে নিশ্চল কাঞ্চন, আর তার উপর নিজেকে স্থাপন করে মাধবীলতা কোনো এক সুতনুকা দেবদাসীর মতো ভোগ করবে তাকে। সহেলীরা হাততালি দিয়ে হেসে ওঠে। প্রিয় সখী কানে কানে গুজগুজ করে বলে, তোর তো কপাল খুলে গেল রে মাধবী, কাঞ্চনকে তুই দুধে ভাতে করে নে। শব্দটার মধ্যে লুকিয়ে আছে এক কদর্য ইঙ্গিত। গণিকা পল্লীর নিয়মানুসারে প্রায় সব বারবনিতারা এমন একটি শক্ত সবল পুরুষ বেছে নেয় 5 ফরমাস খাটাবার জন্য, অথবা কোনো গভীর গোপন যৌন সুখ লাভে। কিন্তু কাঞ্চন, তাকে কি করে এই কলঙ্কিত আসনে আসীন করবে মাধবীলতা? এবার তার শুধু দুপুর নয়, কখনো হঠাৎ 7 সকাল কিংবা শেষ বিকেলে এসেও কাঞ্চন আঘাত করে তার দরজায়। যদি সে ব্যস্ত থাকে অন্য কোনো পুরুষের মনোরঞ্জনে, তাহলেও সঙ্গে সঙ্গে তাকে শেষ করতে হয় সেই খেলা। এগিয়ে চলে সময়, তারপর সহসা একদিন শেষ হয় এই খেলা। কাঞ্চন এসে এমন এক বিষাদ ভরা কণ্ঠস্বরে বলে, মাধবী, আমি ব্যাঙ্গালোরে পড়তে চলে যাচ্ছি, হয়তো অনেকদিন বাদে ছুটিতে শহর কলকাতায় আসব। আমি জানি তোমাকে না দেখলে ভীষণ কষ্ট হবে আমার, কিন্তু কি করব বলো, জীবনে যে আমাকে অনেক বড় হতে হবে। সেদিনের শরীরী সংলাপে লেখা ছিল এক বিষণ্ণ শোক সমৃদ্ধ এপিটাফের মূর্ছনা। সেদিন কোনো এক নিঃস্ব বেহালা বাদক তার বেহালাতে শুনিয়েছিল এলিজির সুর। সেদিন পারস্পরিক আশ্লেষে হয়তো তারা দুজনেই হয়েছিল পরম তৃপ্ত। রোদে রঙের উন্মাদনার অবসান হলে ফিরে এসেছিল অকরুণ সম্প্রীতি। অনেকক্ষণ ধরে তারা অবুঝ মানব মানবীর মতো আঁকড়ে ধরেছিল শরীর। অবশেষে এই সুখ সজ্জা ছেড়ে উঠে যেতে হয়েছিল কাঞ্চনকে। শেষবারের মতো যখন মিলন ঘটে গিয়েছিল 4টি চোখে, তখন কি সেখানে জ্বলে উঠেছিল কোন এক ব্যারেন আইল্যান্ডের আগ্নেয় শিখা? মাধবীলতা জানে আর কোনোদিনও কাঞ্চন এসে পা রাখবে না তার 10 বাই 10 ঘরে।
কাঞ্চনের জন্য এখন অপেক্ষা করে আছে রক্তিম অভিবাদন। ব্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করবে সে, হয়তোবা বিদেশ যাবে, হয়তোবা কোনো এক বিদেশিনী কন্যাকে বরণ করবে তার জীবন সঙ্গিনী হিসাবে। মাধবীলতা জানে যখন ওই সহধর্মিনীর সাথে কাঞ্চন মেতে উঠবে শরীরের দুরন্ত শৃঙ্গারে, তখন সোনা গাছের 10 ফুট বাই 10 ফুটের নিষিদ্ধ উপত্যকার মলিন বিছানাতে নয়, তাদের শয্যা পাতা হবে কোনো এক বিরাট বেডরুমে ডানলোপিলোর আমন্ত্রণে। তখনও ক্ষণকালের জন্য কাঞ্চনের স্মৃতির ক্যানভাসে ভেসে উঠবে মাধবীলতার দুরন্ত দুর্বার শরীর, আর ক্ষণ বিচ্ছুরিত আলোর উদ্ভাসিত মলিন মুখখানি। মাধবীলতা জানে জীবনের সমস্ত খেলাতেই এমন ভাবে সে হারিয়ে দেবে এই সব বিদেশিনী অহংকারী কন্যাদের। এতক্ষণ শুনছিলেন শত রজনীর বালবনিতার 6ষ্ঠ পর্ব। গল্প পাঠে আমি শ্রী, সাউন্ড ডিজাইনে আইআর্ট ভিজুয়াল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।